হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমরা পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি নিয়ে ক্লাস শুরু করেছিলাম। আগের দিনে একটা ক্লাস হয়ে গিয়েছে, আজকে হচ্ছে পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতির উপর দ্বিতীয় ক্লাস। তো দেখো এখানে, চলো শুরু করি। দেখো দেখো আগের দিনে আলোচনা করেছিলাম যে পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি, সেই ভূপ্রকৃতিগত দিক থেকে পশ্চিমবঙ্গকে মোট তিন ভাগে ভাগ করা যায়। আমরা দেখেছিলাম, এক নম্বরে আমরা দেখেছিলাম কি, যে উত্তরের পার্বত্য অঞ্চল এটা হচ্ছে এক নাম্বার। দুই নম্বরে আমরা দেখেছিলাম কি, পশ্চিমের মালভূমি অঞ্চল এবং এটা হচ্ছে দুই নাম্বার। এবং তিন নম্বরে দেখেছি, তিন নম্বরে কি শিখেছি, সেটা হচ্ছে বদ্বীপ সমভূমি। তো এই তিনটা ভূপ্রকৃতিগত দিক থেকে এই তিনটি অংশে ভাগ করা যায় পশ্চিমবঙ্গকে। এবং আমরা আগের দিনে পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতির যে উত্তরের পার্বত্য অঞ্চল, সেই উত্তরের পার্বত্য অঞ্চলের কিছু অংশ আলোচনা করেছিলাম। আজকে হচ্ছে তার পরবর্তী পার্ট। তো আগে আমরা এই উত্তরের পার্বত্য অঞ্চলে, আগের দিনে আমরা এই উত্তরের পার্বত্য অঞ্চলকে দেখেছিলাম যে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি, তিস্তা নদীর পশ্চিম, অর্থাৎ তিস্তা নদীর পশ্চিমের যে অংশটা রয়েছে, তিস্তা নদীর পশ্চিম অংশ, এবং আর একটা রয়েছে তিস্তা নদীর পূর্বের অংশ, এই দুইটি। এবং আগের দিনে আমরা এই তিস্তা নদীর পশ্চিমের যে অংশ, সেই পশ্চিমের অংশটা সম্পর্কে আলোচনা করেছিলাম। সেই আলোচনাটা আমরা আগের দিনে করে ফেলেছি, যারা দেখোনি গিয়ে দেখে নাও। দেখো, তো আজকে আমরা তিস্তা নদীর পশ্চিম পাড়ের আলোচনা হয়ে গেছে যেহেতু, তাহলে আজকে আলোচনা করব তিস্তা নদীর পূর্বের যে অংশটা রয়েছে সেই অংশটা। তো দেখো এইখানে এই যে রয়েছে আমাদের উত্তরবঙ্গের কয়েকটা জেলা, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং। এই জেলাগুলোর মধ্যে এই জেলাগুলোকে যদি আমরা এখানে তুলে নিই, তাহলে এখানে লক্ষ্য করব এই অংশের উত্তর থেকে এই দিকে একটা নদী বয়ে গেছে, যার নাম হচ্ছে তিস্তা নদী। এবং এই তিস্তা নদীর এই সাইডের অংশটা, অর্থাৎ এটা হচ্ছে কি, এটা হচ্ছে পশ্চিম অংশ। এবং এই পশ্চিম অংশ নিয়ে আলোচনা করে দিয়েছে আগের দিন। এদিকে দার্জিলিং এর কিছু অংশ, এবং দার্জিলিং এর মোটামুটি সম্পূর্ণ অংশ, এবং কালিম্পং এর কিছু অংশ রয়েছে এদিকে, এবং বাকি অংশটা এদিকে। অর্থাৎ তিস্তা নদীর পূর্বের যে অংশটা রয়েছে, সেখানে রয়েছে কি, কালিম্পং এর কিছু অংশ রয়েছে, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কিছু অংশ। তো আমরা আগের দিনে শিখেছিলাম যে জলপাইগুড়ির সম্পূর্ণটা নয় পার্বত্য অঞ্চল, জলপাইগুড়ির যে উত্তরের যে ভাগটা সেটাই হচ্ছে পার্বত্য অঞ্চলের মধ্যে পড়বে। কালিম্পংয়ের সম্পূর্ণ অংশটাই হচ্ছে পার্বত্য অঞ্চল। এবং আলিপুরদুয়ারের দুইটা হচ্ছে কি, দুইটা থানা, সেই দুইটা থানা, একটা হচ্ছে একটা হচ্ছে কালচিনি এবং একটা হচ্ছে কুমারগ্রাম। তাহলে এই দুইটা হচ্ছে আলিপুরদুয়ারের মধ্যে পড়বে, উত্তরে পার্বত্য অঞ্চলের মধ্যে। তো দেখো এখানে তিস্তা নদীর পূর্বের দিকের যে অংশটা রয়েছে, এই পূর্বের দিকের অংশটা এখানে কিন্তু ভূপ্রকৃতিগত দিক থেকে খুব বড় বড় কিন্তু পাহাড় আমরা লক্ষ্য করি না। এখানে ভূপ্রকৃতিগত দিক থেকে আমরা যদি লক্ষ্য করি, এখানে আমরা এই পূর্বের অংশটাতে আমরা যে পাহাড়গুলো দেখতে পাবো, সেগুলো হচ্ছে মানে যে অংশগুলো এখানে দেখা যায়, তাদের মধ্যে অন্যতম পর্বত শৃঙ্গ হচ্ছে এখানকার, মনে রাখবে, ঋষিলা। তাহলে এখানকার হচ্ছে ঋষিলা, পূর্বের যে অংশ, সেই পূর্বের অংশের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ঋষিলা। এটাই হচ্ছে কি, এটার হচ্ছে যদি আমরা উচ্চতা দেখি, তাহলে হচ্ছে 3121, অর্থাৎ 3121 মিটার, 3121 মিটার। এটা হচ্ছে কি, উত্তরে পার্বত্য অঞ্চলের তিস্তার পূর্বের পাশে যে ঋষিলা পর্বত, সেই ঋষিলার সর্বোচ্চ শৃঙ্গ, সেটা হচ্ছে 3121 মিটার। আমরা জানি যে উত্তরে পার্বত্য অঞ্চলের এখানে ঋষিলা রয়েছে সর্বোচ্চ শৃঙ্গ,
ঋষিলার সর্বোচ্চ শৃঙ্গ, ঋষিলার সর্বোচ্চ শৃঙ্গ। এছাড়াও এই ঋষিলার নিচের অংশটাকে এই যে আমরা আগের দিনে বলেছিলাম যে তিস্তা নদীর যে পার্বত্য অঞ্চলের নিচের অংশটা সেটা হচ্ছে কী নামে পরিচিত, সেটা হচ্ছে ডুয়ার্স, ডুয়ার্স নামে পরিচিত, সেটা হচ্ছে ডুয়ার্স নামে পরিচিত। এবং এই ডুয়ার্সের সর্বোচ্চ শৃঙ্গ মনে রাখবে, ডুয়ার্সের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ছোট সিনচুলা, ছোট সিনচুলা। এই ছোট সিনচুলা হচ্ছে ডুয়ার্সের সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে এটি হয়ে গেল কি উত্তরে পার্বত্য অঞ্চলের বিবরণ। এবং এখানে মনে রাখবে যে উত্তরে এই পার্বত্য অঞ্চলটা এই উত্তর দিক থেকে, এই অংশটা হচ্ছে উত্তর দিক এবং এই অংশটা হচ্ছে কি এটা হচ্ছে পশ্চিম দিক। তাহলে উত্তর এবং পশ্চিম দিক থেকে ক্রমশ ঢালু হয়ে গেছে এই দিকে, অর্থাৎ সে দক্ষিণের দিকে, দক্ষিণ এবং পূর্ব দিকে এইদিকে ক্রমশ ঢালু হয়ে গেছে। মোটামুটি দেখা যায় যে উপর থেকে নিচ দিকে ক্রমশ ঢালু হয়ে গেছে, তাই নদীগুলো উপর থেকে নিচ দিকে বয়ে যায়, অর্থাৎ নদীর জলপ্রবাহ নিচ দিকে বয়ে যায়। এবং আমরা যদি দক্ষিণবঙ্গের আলোচনা করি তাহলে দেখব যে এই অঞ্চলটা হচ্ছে মালভূমি অঞ্চল, এই দিক থেকে নদীগুলো বয়ে চলবে কোন দিকে, এটা হচ্ছে পূর্ব দিকে বয়ে যাবে। অর্থাৎ এখানে হচ্ছে এই অংশের ঢালুটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে এই অংশে, অর্থাৎ এটা হচ্ছে ওয়েস্ট বা পশ্চিম, পশ্চিম থেকে কোন দিকে ঢালু, পূর্ব দিকে ঢালু বা ইস্ট অঞ্চলের দিকে ঢালু হয়ে গেছে ভূপ্রকৃতিগত দিক থেকে। এবার লক্ষ্য করে এখানে এই অঞ্চলের রয়েছে কালিম্পং, কালিম্পং, কালিম্পংয়ের যে অংশটা, অর্থাৎ আমরা যে উত্তরে পার্বত্য অঞ্চলের তিস্তা নদীর যে পূর্বের অংশটা এখানে রয়েছে কালিম্পং। তো মনে রাখবে এই কালিম্পংয়ের মধ্যে, এই কালিম্পংয়ের মধ্যে পেডং, পেডং নামে একটা ছোট্ট শহর আছে, এটা পরীক্ষায় অনেক সময় চলে আসে। পেডং, পেডং হচ্ছে কোথায় অবস্থিত, কালিম্পংয়ে অবস্থিত। একটি কি এটি কি, এটি হচ্ছে একটি ছোট শহর। পেডং হচ্ছে একটি ছোট শহর, এটা কোথায় অবস্থিত, কালিম্পং, কালিম্পং জেলায় অবস্থিত, কালিম্পং জেলায় অবস্থিত। পেডং হচ্ছে একটি ছোট হচ্ছে শহর। আচ্ছা, এবং এখানে লক্ষ্য করো যে আমরা এই অঞ্চলটাতে লক্ষ্য করেছিলাম যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার রয়েছে। এবং আলিপুরদুয়ারের যদি কথা বলি এখানে, তো আলিপুরদুয়ারে রয়েছে খুব গুরুত্বপূর্ণ মনে রাখবে, আলিপুরদুয়ারে কাস্ট অঞ্চল রয়েছে, কাস্ট অঞ্চল, কাস্ট অঞ্চল। সেই কাস্ট অঞ্চল কি, কাস্ট অঞ্চল হচ্ছে চুনাপাথর যুক্ত অঞ্চল, চুনাপাথর। সেই চুনাপাথরের গুহা দেখা যায় আলিপুরদুয়ারে। এবং এটা কোথায় যায়, মহাকাল মন্দিরে দেখা যায়। কোথায় দেখা যায়, মহাকাল মন্দিরে দেখা যায়। তো আমরা জানি চুনাপাথর হচ্ছে জলের দ্রবণের কার্যের ফলে যে ভূমিরূপগুলো গঠন করে, সে মাটির তলায় অর্থাৎ ভূঅভ্যন্তরে সে জলের দ্রবণ কার্যের মাধ্যমে যে চুনাপাথরযুক্ত অঞ্চলে ভূমিরূপ গঠিত হয় সেগুলো হচ্ছে কাস্ট ভূমিরূপ। এবং এই কাস্ট ভূমিরূপ দেখা যায় কোথায়, এটা হচ্ছে আলিপুরদুয়ারে দেখা যায়। আলিপুরদুয়ারে এটা হচ্ছে মহাকাল মন্দিরের মধ্যে এই কাস্ট অঞ্চল দেখা যায় উত্তরবঙ্গের মধ্যে। আচ্ছা, এবং এখানকার মধ্যে গুরুত্বপূর্ণ আরও কয়েকটা বিষয় আমরা মনে রাখবো যে এখানে কালিম্পং, এই কালিম্পং দিয়ে কিন্তু, এই কালিম্পংয়ের অংশটা দিয়ে কিন্তু উত্তরের দিকে যাওয়ার কিন্তু রাস্তা আছে। অর্থাৎ কালিম্পং দিয়েই কিন্তু উত্তরে যাওয়ার একটা রাস্তা রয়েছে, সেটাকে বলা হয় সিল্ক রুট, সিল্ক রুট। এবং এই সিল্ক রুট মনে রাখবে, এই সিল্ক রুট হচ্ছে অতি প্রাচীন একটি রাস্তা, যেটার মাধ্যমে প্রাচীনকালে সে ওই যে আমাদের উত্তরবঙ্গের সঙ্গে যে তিব্বতে যাওয়ার একটা রাস্তা, অর্থাৎ এই সিল্ক রুট দিয়েই কিন্তু তিব্বতে যাওয়া যেত। এবং প্রাচীনে ইংরেজরা যখন ভারতে শাসন করতো তখন কিন্তু এই রাস্তা দিয়ে তিব্বতের সঙ্গে তারা ব্যবসা বাণিজ্য করতো, এটা মনে রাখবে সবাই। আচ্ছা, এছাড়াও এখানে লক্ষ্য করো যে উত্তরে পার্বত্য অঞ্চলে তিস্তা নদীর পূর্বের যে ঋষিলা পর্বতের কথা বললাম, এই যে ঋষিলা পর্বত ছাড়াও কিন্তু এখানে রয়েছে বক্সা, এখানে রয়েছে বক্সা জয়ন্তী, বক্সা এবং জয়ন্তী। এই বক্সা এবং জয়ন্তী হচ্ছে শিবালিক পর্বতের ক্ষয়প্রাপ্ত অংশ। আমরা জানি হিমালয় পর্বতকে যদি প্রস্থ বরাবর ভাগ করা যায় তাহলে তার যে দক্ষিণের অংশটা সেটা হচ্ছে শিবালিক পর্বত, যেটা ক্রমশ ক্ষয়কার্যের ফলে গঠিত হয়েছে। এই শিবালিক পর্বতের ক্ষয়কার্যের মাধ্যমে গঠিত হওয়া এই হচ্ছে বক্সা এবং জয়ন্তী পাহাড়।
এবং এই বক্সা হচ্ছে কি, এই বক্সা হচ্ছে একটা গিরিপথ হিসেবে মনে হয়। বক্সা হচ্ছে একটা গিরিপথ, বক্সা হচ্ছে একটা গিরিপথ। এই বক্সা গিরিপথ দিয়ে কোথায় যাওয়া যায়? বক্সা গিরিপথ দিয়ে ভুটান যাওয়া যায়, ভুটান। অর্থাৎ এই বক্সা গিরিপথের মাধ্যমে কিন্তু ভুটানে যাওয়ার রাস্তা আছে। অর্থাৎ এইখান দিয়ে এইদিকে বক্সা গিরিপথ হয়ে কোথায় যাওয়া যায়? ভুটানে যাওয়ার রাস্তা রয়েছে। তাহলে এই হয়ে গেল উত্তরে পার্বত্য অঞ্চল অর্থাৎ পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের সংক্ষিপ্ত